সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পেয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বই 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত যে বইটা, সেটা তো এই বইয়ের প্রতিটা অধ্যায় খুব পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা মনোযোগের সাথে আমার সবগুলো ক্লাস দেখলে তোমাদের গণিত বইয়ের আর কোনো ভীতি থাকবে না। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখে আসি তোমাদের বইয়ের যে সূচিপত্রগুলো বা সূচিপত্রে কি আছে সেটা একটু দেখে আসি। তোমাদের বইয়ের সূচিপত্রের যে প্রথম অধ্যায়, সেখানে আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এরপর দ্বিতীয় অধ্যায় আছে অনুপাত ও শতকরা। তৃতীয় অধ্যায় আছে পূর্ণ সংখ্যা। চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি। পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। অষ্টম অধ্যায় তথ্য এবং উপাত্ত। এই ছিল তোমাদের বইয়ের সূচিপত্র। আজ তোমাদের প্রথম ক্লাসে আমি আলোচনা করব প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায় থেকে, অর্থাৎ আমরা এই অধ্যায়টা থেকে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাই প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায় আলোচনার শুরুতে তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে আমার চ্যানেলের সাথে থাকবে, যাতে করে তোমাদের প্রতিটা পর্ব তোমাদের কাছে সহজে পৌঁছে যায়, এবং নোটিফিকেশন অন করে রাখবে যাতে করে তোমরা প্রতিটা ভিডিও দেখতে পারো। তো এখন আমরা আমাদের পাঠের বিষয়ে চলে আসি। এখানে বলা আছে, প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক বস্তু বা জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলে। তো এটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কি, তাহলে সংখ্যা আকারে তোমরা এটার উত্তর কিন্তু জেনে নিতে পারো। উদাহরণ হিসেবে যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি দেওয়া আছে। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো। তো আমরা এই অধ্যায়টা শেষ করলে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে, অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে, 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এই পর্বে আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তার ভিতর প্রথমে আছে অঙ্ক পাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এগুলোকে অঙ্কও বলা হয়, আবার এগুলো সংখ্যাও। 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 0 বাদে বাকি যে সংখ্যাগুলো 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে
শূন্য বলা হয়। তাহলে প্রথম যে সার্থক অঙ্ক সংখ্যা হচ্ছে 9টি, 1 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে সার্থক অঙ্ক, এবং শেষের যেটা শূন্য এটাকে সার্থক অঙ্ক বলা হয় না, এটাকে বলা হয় শূন্য। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। অর্থাৎ এটা আমরা বানান করে আমাদের লেখা হয়েছে 1 বানান 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, এটা আমরা কথায় লিখছি। তো তারপরে যে বিষয়টা আছে যে 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। 9 অপেক্ষা বড় সব সংখ্যায়, অর্থাৎ 9 থেকে বড় কি 10, 11, 12, এগুলো কি হয় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। যদি আমরা 10 লিখি তাহলে কয়টা অঙ্ক? 2টো অঙ্ক। আবার দেখো যদি 11 লিখি 2টো অঙ্ক। আবার যদি মনে করো যে 100 লিখলাম তাহলে কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। এজন্য বলছে 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপতন বলে। এই যে আমি অঙ্ক দ্বারা লিখছি এটা, তাহলে কি হলো? অঙ্কপতন। এটাকে বলা হয় 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এই 10কে বলা হয় কি? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 11 কি? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এভাবে অঙ্ক বা সংখ্যা, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপতন বলে। অঙ্কপতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এ রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী যে পৃষ্ঠাটা হচ্ছে 2 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হচ্ছে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ, অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ, অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপে কোনো অঙ্ক এক এক স্থানে করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। আমরা আস্তে আস্তে এই স্থানীয় মান সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এবার দেখো, এরপর বলা আছে যেমন 333, এই সংখ্যাটির সর্বডানের 3-এর স্থানীয় মান, অর্থাৎ সর্বডানের যে 3 সেটা হচ্ছে এই 3টা, এই 3-এর স্থানীয় মান হচ্ছে 3। এবার ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3-এর স্থানীয় মান যথাক্রমে 30 ও 300। যদি এই দ্বিতীয় স্থানের যেটা সেটার স্থানীয় মান বের করতে চাই তাহলে এই মাঝখানের যে দ্বিতীয় স্থানের 3-এর স্থানীয় মান হচ্ছে 30 এবং তৃতীয় স্থানে যে 3 আছে তার স্থানীয় মান হচ্ছে 300। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। যেমন 333কে আমরা প্রথমে এই একদম সর্ববামে যেটা আছে যে 3টা, এই 3টা হচ্ছে 3 গুণ 100 লিখতে পারি। তার সঙ্গে দ্বিতীয় স্থানে যে 3টা আছে সেটাকে লিখতে পারি 3 গুণ 10, এবং প্রথম সর্বডানে যেটা আছে সেটা হচ্ছে 3 অক্ষে 3। তাহলে এর স্থানীয় মান আমরা এভাবে লিখতে পারি 3 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 3, এইগুলোর সমষ্টি করলে আমরা কিন্তু 333 পাবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আস্তে আস্তে এই স্থানীয় মান সম্পর্কে তোমাদের আরো বিস্তারিত জানানো হবে। এরপরে যে টপিকসটা আছে সেটা হচ্ছে 1.2 দেশীয় সংখ্যা পঠন রীতি। এখান থেকে আমরা বিষয়টা আলোচনা করব। দেশীয় সংখ্যা পঠন রীতি এই টপিকসে বলা আছে যে আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এ রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। ঠিক এভাবে দেখো একটা ছকের মাধ্যমে বলা আছে যে দেখো উপরে দেওয়া আছে লক্ষ, এটাখানে দেওয়া আছে হাজার। তো আমরা দেখো এইখানে
কয়েকটা বিষয় নিয়ে কথা বলা আছে যে আমরা যদি এইখান থেকে অর্থাৎ ডান দিক থেকে বামে যাই, তাহলে যে গণনাটা হয় সেটা হচ্ছে এই প্রথম যে কলামে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। তাহলে প্রথমে আছে কোনটা? একক, দ্বিতীয় আছে কোনটা? দশক, তৃতীয় আছে শতক, চতুর্থ আছে হাজার, পঞ্চমে আছে অযুত। অযুত এবং হাজার এই দুইটা মিলে কিন্তু হাজারের ঘর, তাই না? এটাও কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে না, যখন আমরা অঙ্কগুলো করব তখনই এটা বিষয় নিয়ে তোমাদের আরো বর্ণনা করব, তখন তোমরা খুব সহজে বুঝতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। এরপর দেখো ষষ্ঠ অবস্থানে আছে লক্ষ, আবার সপ্তম অবস্থানে কি আছে? নিযুত। নিযুত এবং লক্ষ একত্রে কিন্তু আমরা লাখ বা লক্ষ বলতে পারি। এরপরে আছে অষ্টম অবস্থানে হচ্ছে কোটি। এখন এখানে যে বিষয়টা আছে যে এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি, কিন্তু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 25, 38, 71 পড়া হয়। যথাক্রমে কি পড়া হয় দেখো? 25, 38, 71। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। শতকের ঘরের, মনে করো শতকের ঘরের অবস্থান যদি 1 থাকে তাহলে একে বলা হবে 100, আবার শতকের ঘরে যদি 2 থাকে তাহলে তাকে পড়া হবে 200, আবার শতকের ঘরে যদি 3 থাকে তাহলে কি পড়া হবে? 300। তো বিষয়টা হচ্ছে এখানে যখন এই ছক অনুযায়ী, যে ছকটা করা আছে এই ছক অনুযায়ী আমরা যখন কোনো সংখ্যার স্থানীয় মান বের করব, অথবা কোনো সংখ্যাকে কথায় লিখব বা কথায় লেখা আছে সেটাকে অঙ্কে লিখব, এরকম যখন আমরা সমস্যার সম্মুখীন হব তখন এই ছকটা আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়। এখানে দেখো হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের, এখানে বলছে কি হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়। যেমন মনে করো 5000, 7000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না, এদের বলা হয় হাজার হিসেবে। যেমন দেখো অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে 7 এবং যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। অযুতের ঘরে যদি 7 এবং হাজারের ঘরে কত আছে? 5, যদি এমন থাকে তাহলে 2 ঘর মিলে একসাথে 7 এর পরে 5 দিলে হচ্ছে 75, 75,000 পড়তে হয়। অযুত কিন্তু পড়া হয় না, এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে। চলো এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 3 নম্বর পৃষ্ঠা। এখানে বলা আছে নিযুত লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসাবে পড়া হয়। যেমন নিযুতের ঘরে যদি 8 থাকে এবং লক্ষের ঘরে যদি 3 থাকে তাহলে 8, 2 ঘর অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। 8 এর পরে 3 দিলে কত হয়? 83। তাহলে আমাদের কিন্তু নিযুত পড়া হয় না, কি পড়া হয়? লক্ষটা পড়া হয়। 8 এর পরে 3 দিলে 83 লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির ঘরের অঙ্ক কিন্তু কোটি। কোটির ঘরের বাম দিকে সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। এরপর বলা আছে যে কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখে আসি। মনে করো প্রথম যে উদাহরণটা আছে, উদাহরণ 1, এখানে বলছে কমা বসিয়ে কথায় লেখো। কমা বসাতে হবে আর কি করতে হবে? কথায় লিখতে বলছে, তাই না?
তো দেখো এখানে যদি আমরা কমা বসাতে চাই তো আমরা ডান দিক থেকে বাম দিকে গণনা করব একক, দশক, শতক এভাবে। তো আমরা যদি এখানে গণনা করি, দেখো সবাই একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো ৮ এর ওইখানে কিন্তু কোটি আছে। তাহলে ৮ এর ওইখানে কোটি বললে যে আমি ৮ কোটি বলবো তা কিন্তু না। তার সঙ্গে ৯ কে নেব। তাহলে যদি এর সাথে ৯ কে নিই তাহলে কত হচ্ছে? ৯৮ কোটি। এরপর দেখো আবার তাহলে ৯৮ কোটি যেহেতু হয়েছে তাহলে ৯৮ এর এখানে কি হবে? একটা কমা দিতে হবে। এরপর দেখো আবার গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৫ এর এখানে কিন্তু আমরা যখন গণনা করছি তখন লক্ষ হয়েছে, তাই না? লক্ষ, তারপর হচ্ছে নিযুত, তাই না? তাহলে দেখো এই যে নিযুতের ঘরে আছে ৭, তাহলে ৭ আর ৫ মিলে কিন্তু নিযুতে কিন্তু পড়া হয় না। কি পড়া হবে? এখানে লক্ষ পড়তে হবে। তাহলে ৭৫ লক্ষ, তাহলে ৭৫ এখানে আরেকটি কমা। তাহলে আমরা কি পেলাম? ৯৮,৭৫,০০,০০০। এরপর আবার গণনা শুরু করব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত কিন্তু পড়া হয় না। অযুতের এখানে ৪ আছে আর হাজারের এখানে কত ছিল? ৭। তাহলে ৪ এবং ৭ মিলে ৪৭,০০০ আমরা পড়ব। তাহলে ৪৭,০০০ হলো। তাহলে দেখো কি হলো? ৯৮,৭৫,৪৭,০০০। এরপরে দেখো ৩২১ একক, দশক, শতক। শতকের ওই জায়গা ৩ আছে, তাহলে আমরা ৩২১ বলবো, তাই না? ৩২১। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিভাবে পড়তে হয় অঙ্কগুলো এবং কমা বসাতে হয় সেটা তোমরা স্পষ্ট বুঝতে পারছো। তারপর আমরা দেখো এখানে সমাধানে কি বলা আছে যে সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পরে কমা, অর্থাৎ সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পরে কমা দিছে। এই যে ৩ ঘর আছে, ৩ এর পরে যে ৩ ঘর ১ ২ ৩ ৩ ঘর পরে কমা, এরপর ২ ঘর পর পর কমা বসালে আমরা পাই এটা। আমরা কিন্তু তোমাদের আমি কিন্তু তোমাদের যেটা শেখালাম যে একক, দশক, শতক এভাবে গণনা করে। যদি তোমরা এভাবে গণনা করো তাহলে তোমার কখনোই এই অঙ্কগুলো পড়তে ভুল হবে না। তো এখন দেখো, এখন কোটির ঘরের ২টি অঙ্ক মিলিয়ে ৯৮ কোটি হয়েছে। নিযুত ও লক্ষের ঘরের ২টি অঙ্ক মিলিয়ে ৭৫ লক্ষ হয়েছে। এবার অযুত ও হাজারের ঘরের ২টি অঙ্ক মিলিয়ে ৪৭,০০০ হয়েছে। এবার শতকের ঘরে ৩, দশকের ঘরে ২ এবং এককের ঘরে ১ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ৯৮,৭৪,৩২১। আমি যে বিষয়টায় বর্ণনা দিয়েছি সেটাই কিন্তু এখানে বলা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা উদাহরণ ২ নম্বর অঙ্কটা দেখে আসি। এইখানে উদাহরণ ২ নম্বরে বলছে অঙ্কে লিখো। আমরা এর আগে কি করছি? কথায় লিখো, তাই না? সংখ্যাটিকে কমা ব্যবহার করছি এবং কি করছি? কথায় লিখো। এখন কথায় দেওয়া আছে, কি লিখতে হবে? অঙ্কে লিখো। এখন অঙ্কে লেখার জন্য তোমাদের যেটা সাজেস্ট করব সেটা হলো আগে দেখব আমরা যে এখানে অঙ্কে যেটা লিখতে বলছে সেখানে কত আছে? ৭ কোটি। তাহলে আমরা সব শেষে আছে কোটি পর্যন্ত যাব, তাই না? তো ৭ কোটি যেহেতু আছে আমরা এভাবে কিন্তু লিখবো যে প্রথমে লিখবো হচ্ছে বাম থেকে আমরা ডান থেকে বামে যাব। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে আমরা এই আ শব্দগুলো লিখবো, যে একক লিখবো, দশক লিখবো, এই অংশগুলো আমরা লিখবো। এইবার আমরা দেখব এখানে কি বলছে? ৭ কোটি। তাহলে কোটির ওইখানে কত দেব? ৭। এরপরে দেখো ৫ লক্ষ বলছে। এবার দেখো ৫ লক্ষ। তাহলে ৫ এর ওইখানে কত দেব? ৫ লক্ষ। এরপর দেখো ৯০,০০০ দিছে। তাহলে ৯০,০০০ অযুত এবং হাজার এই দুটো মিলে কিন্তু আমাদের ৯০, তাই না? যেহেতু যদি ৯,০০০ বলতো তাহলে শুধু হাজারের এখানে ৯ দিতাম। কিন্তু যেহেতু ৯০ বলছে তাহলে ৯০ হলে যেহেতু ২ অঙ্কের, তাহলে একটা অযুতের ঘরে যাবে আর শূন্যটা এই পাশে, অর্থাৎ ৯০,০০০। অযুত এবং হাজার মিলে আমাদের ৯০,০০০। এরপরে বলছে ৭, তাহলে শুধু এককের ওইখানে আমরা ৭ দেব এবং দেখো বাকি যে ঘরগুলো আছে যেমন নিযুত,
তারপর দেখো শতক এবং দশক, এই ঘরের কিন্তু এখানে কোনো উল্লেখ নেই, কখনো কিন্তু নিযুতের কথা। এখানে বলছে 7 কোটি, যদি বলতো 70 কোটি তাহলে 7-এর পরে এইখানে যে শূন্যটা সেটা মিলে আমাদের 70 লিখতাম, তাই না? যেহেতু 70 কোটি বলিনি, কি বলছে 7 কোটি, তাহলে আমরা শুধুমাত্র 7টাকে এখানে লিখব। আর নিযুত, শতক এবং দশকের ঘর যেহেতু ফাঁকা আছে, তাহলে সেই ঘরে আমরা কি বসাবো? শূন্য বসাবো। তাহলে শূন্য বসালে কিন্তু আমাদের সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো এখানে বলা আছে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নাই। কোথায় কোথায় নাই? নিযুতে নাই, শতকে নাই এবং দশকে নাই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় এটা, তাই না? 7,05,90,007। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা 3 নম্বর উদাহরণটা দেখে আসি। 3 নম্বর উদাহরণে বলছে কি 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এটা সব থেকে সহজ একটা অঙ্ক। 7 অঙ্কের বৃহত্তম, আচ্ছা তোমরা বলো 7 অঙ্ক বলতে আমার বুঝতে হবে যে সেখানে অঙ্ক সংখ্যা কয়টি থাকবে? 7টি। আর বৃহত্তম যেহেতু বলছে সব থেকে বড় সংখ্যা কোনটা? 9, তাহলে 7টা 9 বসালে হয়ে গেল। তাহলে নিম্ন বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9। এবার বলছে কি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে মোট অঙ্ক সংখ্যা কয়টা হবে? 7টা। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে 1 বসানোর পরে আর 6টা শূন্য বসায় দেব, তাহলে মোট 7টা অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো কি বলা আছে এখানে, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, অঙ্ক উপাদানের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। তাহলে এটাই কিন্তু আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার সে ক্ষুদ্রতম সংখ্যায় 7 অঙ্কের। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, পরপর 7টি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থেকে যায়। আচ্ছা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাহলে 7টা শূন্য যদি লিখে দিই তাহলে কি সেটা কি কোনো সংখ্যা হবে? সবই কিন্তু শূন্য হয়ে যাবে, তাই না? সুতরাং সর্ববামে অর্থাৎ সব থেকে বামে সার্থক একটা ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 6টা শূন্য, অর্থাৎ এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত অর্থাৎ 10 লক্ষ, তাই না? যাই হোক, যদি তোমাকে বলা হতো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 6টা 9 লিখতাম। আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 লিখে আর 5টা শূন্য দিয়ে দিতাম, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যেত। আশা করি তোমরা পাঠের সব অংশগুলোই পর্যায়ক্রমে বুঝতে পারছো। আমি আজকের পাঠ এখানেই শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি।